হাই শিক্ষার্থী বন্ধুরা, ডিল টিউটোরিয়াল তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাগর আহমেদ। আজকে আমি আলোচনা করব পরিমিতি অধ্যায় নবম দশম শ্রেণীর 16.1 নিয়ে। এটা আসলে ত্রিভুজ সংক্রান্ত একটা অধ্যায়। তোমাদের বলে রাখি, এই অধ্যায়ের মূল অঙ্কে যাওয়ার আগে, আমি আবারও বলছি, এই অধ্যায়ের মূল অঙ্কে যাওয়ার আগে আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে। কেন ত্রিভুজ নিয়ে আলোচনা করব? কারণ এটা হচ্ছে বেসিক যে জিনিস সেগুলা। আসলে ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো যদি তোমরা না পারো, আসলে এই অঙ্কগুলো তোমরা পারবা না। এই জন্যই আগে আমি তোমাদের বেসিক যে মৌলিক যে আলোচনাটা সেটা নিয়ে আলোচনা করব। আজকের পর্বটা আমাদের আসলে ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যাবলী আছে সেগুলো নিয়ে। তারপর অবশ্য আমি তোমাদের সিরিয়াল অনুযায়ী যে অঙ্কগুলো আছে 16.1-এর সবগুলোই আমি তোমাদের পরবর্তী পর্বগুলোতে আমি তোমাদের করাবো। তো বন্ধুরা, চলো আমরা 16.1-এর ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আগে সমাধান করি। ঠিক আছে? ওকে, দেখো, ত্রিভুজের প্রথমেই হচ্ছে, তাহলে আমরা ত্রিভুজ কাকে বলে সেটা আমাকে জানতে হবে। ত্রিভুজটা কাকে বলে? এখন তোমরা অনেকেই ত্রিভুজ সম্বন্ধে আসলে জানো, আমরা সবাই জানি, ম্যাক্সিমামই জানি, কারণ আমরা তো এখন ক্লাস 9-10-এ পড়ি, তাই না? তো আমাদের জানা উচিত ত্রিভুজটা কি, এটা আমাদের জানা উচিত আসলে। তারপরেও আমরা অনেকেই এটা সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার না, মানে যাদের ক্লিয়ার না তারা দেখো, আর যারা পারো তারা তো পারোই। ওকে ফাইন। দেখো ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ সীমারেখাকে ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ মানে দেখো, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা। দেখছো তিনটি রেখা, এই যে তিনটি, একটা দুইটা তিনটা, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ। দেখো আবদ্ধ যে সীমারেখা হয়েছে, এখানে একটা চিত্র হয়েছে, এইটাকেই বলে কি? ত্রিভুজ বলে এটাকে। বুঝতে পারছো? দেখো আবারও বলছি, তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ একটা চিত্র হয়েছে। দেখো তোমরা, একটা সীমারেখা বা একটা চিত্র, আমরা যাই বলি, যে একটা চিত্র হয়েছে বা একটা সীমারেখা হয়েছে, এটাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। ঠিক আছে? তো এখন দেখো, ত্রিভুজ নিয়ে আমি আলোচনা করলাম, ত্রিভুজটা কি সেটা আমি তোমাদের জানাইলাম। এখন দেখো তোমরা এটা বুঝলা। এখন হচ্ছে ত্রিভুজ জানলেও আমাদের ত্রিভুজের ভিতর অনেক ভাগ আছে। সমকোণী ত্রিভুজ, এরপরে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ। কত ত্রিভুজ আছে। এখন আমি একটা ত্রিভুজ আঁকলাম, আমি যেমন এখানে এরকম আঁকলাম, দেখো তোমরা ভালো করে দেখো, আমি এখানে আঁকলাম যে, বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কি ত্রিভুজ? এখন তোমরা যদি না জানো, তুমি তো অ্যান্সার করতে পারবা না। তো এটা তোমাকে জানতে হবে এটা কি ত্রিভুজ, তাই না? সো এই জন্য আমরা এখন দেখব যে কোনটা কি ত্রিভুজ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা ত্রিভুজ নিয়ে আমরা এখন আলোচনা করব, কারণ এই ত্রিভুজ ছাড়া আমরা অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই আমরা এই অধ্যায়ের বাকি মানে প্রত্যেকটা অঙ্ক, যে অঙ্কগুলো আছে, আমরা সলভ করতে পারবো না, আমাদের দ্বারা মানে সমাধান করা সম্ভব হবে না। এজন্য আমরা প্রত্যেকটা ত্রিভুজ আমরা ভালো করে জানার চেষ্টা করব। তো চলো আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা জানি, পর্যায়ক্রমে সব ত্রিভুজ আমরা জানি। ঠিক আছে? চলো, তোমরা সবার প্রথমে সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করবো। সমকোণী ত্রিভুজ কাকে বলে? ঠিক আছে, সমকোণী ত্রিভুজটা কি, সমকোণী ত্রিভুজটা কাকে বলে? দেখো, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের এক কোণ এক সমকোণ, যে ত্রিভুজের এক কোণ সমকোণ, যে ত্রিভুজের এক কোণ সমকোণ, তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। এখন দেখো, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা মনে রাখবা যে ভূমির উপরে যখন লম্বটা খাড়াভাবে থাকে, এই ভূমিটার উপরে যখন লম্বটা খাড়াভাবে থাকে, তখন এখানে যে কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে সমকোণ বলা হয়, আর এই কোণটা 90 ডিগ্রি। মনে থাকবে? দেখো আমি আবারও বলছি, ভূমির উপরে যখন লম্বটা সোজাভাবে থাকে, খাড়াভাবে থাকে, তখন এইখানে যে কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণের বিপরীত যে বাহুটা, এটা কিন্তু ত্রিভুজ। এটা তোমাদের মানে জানা উচিত, মানে মনে রাখবা তোমরা। দেখো আবার বলছি, ভূমির সাথে যে যখন লম্বটা এরকম খাড়াভাবে থাকে, যে এখানে যে কোণটা উৎপন্ন হয়, এই কোণটা হচ্ছে সমকোণ। আর এই ত্রিভুজকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। এখানে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? তো দেখো, যে ত্রিভুজের এক কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আমাকে ওই অঙ্কগুলো করতে হলে আমাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এটা কিন্তু আমাদের জানতেই হবে, না হলে আসলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি?
ক্ষেত্রফল আমি সংক্ষেপেই লিখলাম, ক্ষেত্রফলই শুধু লিখলাম, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ লেখাই আছে। হ্যাঁ, দেখো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন তোমাদের আরেকটা জিনিস অঙ্কন করতে হলে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ দিয়েও আমাদের অনেক সময় পিথাগোরাসের সূত্রটা লাগে, পিথাগোরাসের উপপাদ্যটা লাগে। পিথাগোরাসের সূত্র ছাড়া আমরা অনেক টাফ হয়ে যাবে আমাদের সেই অঙ্কগুলো করতে। সো পিথাগোরাসের সূত্রটা তোমরা একবারে লিখে নাও, পিথাগোরাসের সূত্রটা লিখে নাও। দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা 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 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখো আমি যে স্টার মার্ক করে দিলাম যে পিথাগোরাসের সূত্র, এটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানা উচিত। এটা মনে রাখবো, অনেক অঙ্কে, শুধু এই পরিমিতি না, অনেক অঙ্কের সময় তোমাদের এগুলো লাগবে। সো সমকোণী ত্রিভুজটা কাকে বলে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এটা একদম মুখস্থ করে ফেলবা, না হলে ভিডিওগুলো তোমরা বারে বারে দেখো। আমি যে ত্রিভুজ সংক্রান্ত যে অধ্যায়টা দিব, যে অধ্যায়টা তোমাদের করাচ্ছি, বারে বারে দেখো, একবার মুখস্থ করে ফেলো। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে সমবাহু ত্রিভুজে। সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমবাহু ত্রিভুজটা কাকে বলে? দেখো যে ত্রিভুজের প্রত্যেক বাহু পরস্পর সমান, যে ত্রিভুজের প্রত্যেক বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের প্রত্যেক বাহু, দেখো এই বাহু এই বাহু এই বাহু, প্রত্যেক বাহু যখন সমান হবে তখন তাকে সমবাহু ত্রিভুজ বলা হবে। দেখো এই বাহুটা যদি এ মিটার হয় তাহলে এই বাহুটাও কিন্তু এ মিটার হবে, তাহলে এই বাহুটাও কি হবে? এ মিটার হবে। তার মানে কি? যে ত্রিভুজের প্রত্যেক বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো আমি কি বলেছিলাম যে এই ত্রিভুজগুলো, তোমাকে ত্রিভুজ জানার পরেও তোমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো জানতে হবে। এই ক্ষেত্রফলগুলো না জানলে হবে না, তোমাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a², √3/4a²। তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই অধ্যায়ের জন্য। এই ক্ষেত্রফল জানাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা একদম লিখে নাও, তোমরা প্রয়োজন এটা লিখে নাও ভালো করে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? √3/4a²। ঠিক আছে, এখন আমরা এই সমবাহু ত্রিভুজের যত আমরা বুঝলাম, এখন হচ্ছে আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা কি, সমদ্বিবাহু ত্রিভুজটা কি এটা একটু দেখব। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটি বাহু, দেখো এই বাহুটা আর এই বাহুটা দেখো সমান, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বি মানে কি? দ্বি মানে কি বলো তো? দ্বি মানে দুই, তার মানে কি? সমদ্বি, সমান দুই বাহু। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের যেমন ক্ষেত্রফল পড়ছি আমরা, সমকোণী ত্রিভুজের যেমন ক্ষেত্রফল ছিল, তেমনি সমদ্বিবাহু ত্রিভুজেরও একটা ক্ষেত্রফল আছে। তো ক্ষেত্রফলটা কি? b/4 √4a² - b²। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? b/4 √4a² - b²। ঠিক আছে, তো এখন আমাদের বিষমবাহু ত্রিভুজ জানতে হবে। বিষমবাহু ত্রিভুজটা কি, তাই না? বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করি। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? দেখো যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর অসম তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। অসম মানে কি? মানে কোন বাহুর সাথে কোন বাহুর মিল নাই, মানে কোন বাহুর সাথে কোন বাহুর মিল নাই, সমান না। কোন বাহুর সাথে কোন বাহুর মিল নাই, অসম বাহু, সমান না কোনটা। এই বাহুটার সাথে এই বাহুটার কোনো মিল নাই, সমান বাহু না। এই বাহুটাও কোনো, এই দুইটা বাহুর সাথে এই বাহুটাও কোনো মিল নাই, প্রত্যেকটা আলাদা আলাদা। এই জন্য বলছি যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর অসম মানে অসমান, সমান না। অসম মানে কি? সমান না।
তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তোমরা দেখো, লক্ষ্য করে তোমরা দেখো, এটা যদি 13 মিটার হয়, এটা 13 মিটার, এই বাহুটা দেখো 13 মিটার আছে, এই বাহুটা আছে 22 মিটার। আবার এই বাহুটা দেখো আছে 15 মিটার, মানে ব্যাপারটা দেখো, এইটা 13 মিটার, এইটা 22 মিটার, এইটা 15 মিটার। তাহলে তোমরা দেখো তো কোনো বাহুর সাথে কোনো বাহু মিল আছে কিনা? একটার সাথে অন্যটার কোনো মিল নাই। এই ধরনের বাহু হলে তোমরা বুঝে ফেলবা যে এটা হচ্ছে বিষমবাহু। তোমাদের 16.1 যে চ্যাপ্টারটা, এই 16.1 যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে তোমাদের অবশ্যই এই ধরনের অঙ্ক থাকবে। বিষমবাহু সম্পর্কিত যে বিষমবাহু যে ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো, সেগুলো তোমাদের লাগবে। এটা তোমাদের অবশ্যই লাগবে, বিষমবাহু ত্রিভুজটা। সো এখন এর ক্ষেত্রফল, আমরা প্রত্যেকটা ত্রিভুজ করার পরে আমরা তার ক্ষেত্রফলটা দেখেছি। হ্যাঁ, এইটারও একটা ক্ষেত্রফল আছে, দেখো, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। বন্ধুরা, কথা হচ্ছে যে a b c ত্রিভুজের 3টে বাহু থাকে, a b c, কিন্তু এখানে এসটা কোথা থেকে আসলো? এটা একটা প্রশ্ন হতে পারে তোমাদের, যে এসটা কোথা থেকে আসলো? এখানে তো এ বি সি ঠিক আছে, কিন্তু এসটা কোথা থেকে আসলো? এসটা কোথা থেকে আসলো, তাই না? তো এসটা হচ্ছে, দেখো, এসকে বিষমবাহু ত্রিভুজে এসকে বলা হয় অর্ধপরিসর। অর্ধপরিসর মানে কি? পরিসীমার অর্ধেক। পরিসীমার অর্ধেক ত্রিভুজ, দেখো, এটা বিষমবাহু ত্রিভুজ, পরিসীমাটা কি জিনিস তাহলে তোমাকে জানতে হবে। দেখো, এই যে 3টা বাহু, এই 3টা বাহুর যে যোগফল, 3টা বাহুর যোগফলকে বলা হয় ওই ত্রিভুজের পরিসীমা। আমি আবারও বলছি, কোন ত্রিভুজের পরিসীমা যদি কেউ কখনো তোমার কাছে জানতে চায়, সংক্ষেপে তুমি কি বলবা? যে 3টা বাহুর যোগফলকে ওই ত্রিভুজের কি বলা হয়? পরিসীমা। এখন দেখো, এই ত্রিভুজের 3টা বাহুর যোগফল আমরা করব 13, মনে করো এটা পরিসীমা, এটা হচ্ছে কি পরিসীমা। দেখো, পরিসীমাটা 3টা বাহুর যোগফল কত? 13, 15, আর হচ্ছে কত? 13 যোগ 15 যোগ 22 ইকুয়াল টু কত হবে? 50, মানে 50 হবে। তো এই 3টা বাহুর যে যোগফল আমরা পাইলাম, মানে পরিসীমা পাইলাম। পরিসীমা কত পাইছি আমরা? পরিসীমা পাইছি কত? 50 পাইছি। আমি বলছিলাম যে এসটা কি? বিষমবাহু ত্রিভুজে এসটা কি? এসটা হচ্ছে অর্ধপরিসর, মানে পরিসর মানে পরিসীমার অর্ধেক। সো তাহলে এস সমান আমরা কি লিখবো? অতএব এস ইকুয়াল টু 50-এর অর্ধেক, মানে 50-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। তো তার মানে কি এসটা এখানে কি এস সমান, তাহলে এস সমান কত হইলো? 25 হইলো না? তাহলে এসটা কি অর্ধপরিসর। এই জন্য তোমরা এই কথাটা লিখে নিবা, এই কথাটা এখানে লিখে দেবা, যে এখানে লিখে নেবা, এরকম লিখে নাও যে এস, এখানে এস কি অর্ধপরিসর। অর্ধপরিসর, ঠিক আছে? এখানে এসটা হচ্ছে কি অর্ধপরিসর, মানে পরিসীমার অর্ধেক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিষমবাহু ত্রিভুজটা আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুল করবে না। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি পেতে চাও, প্রত্যেকটা ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি, মানে আমার ডিল টিউটর চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।